আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি আলটিমেট সিলেবাস প্লেলিস্ট। এই প্লেলিস্টে আমরা যে কাজটা করি সিলেবাসের বাইরে, অর্থাৎ আমরা জীবনের জন্য, চাকরির জন্য, স্কুল, কলেজ, ভার্সিটি, দেন তারপরে অনেক কিছু আমরা পড়াশোনা করি। বাট এইটার বাদেও আমাদের যেই সিলেবাসটা শেষ না করলে আমাদের প্রত্যেককে এটার জন্য জবাবদিহিতা করতে হবে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। আমি কথাবার্তা বলি আমাদের এই প্রিয় ধর্মগ্রন্থ এবং আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্ম নিয়ে, এবং বেশ কিছু মিথ কিন্তু আমি অলরেডি ব্রেক করছি। আর আজকের ভিডিওটাতে যেই মিথটা আমি ব্রেক করব, এইটা জানার পর যারা ওই যে এই প্রশ্নটা নিয়ে আমরা এখনও সন্দিহান যে সিস্টেমটা আসলে চালাচ্ছে কারা, কেন চালাচ্ছে, উদ্দেশ্যটা কি, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করব এবং আরও একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শেষ করব। প্রশ্ন নাম্বার প্রথম প্রশ্ন যেটা আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমরা তো ছোটোবেলায় জাকাত সম্পর্কে সবাই বিভিন্ন মানুষের মুখে, বাবা মা, নানা, দাদা, তাদের মুখে শুনছি, বিভিন্ন বইতে পড়ছি যে জাকাতের পার্সেন্টেজটা 2.5%, রাইট? তো আমি এটা একদম সংজ্ঞা থেকে ব্যাখ্যায় যাব, কারণ আজকে বোর্ডে আসার কারণ শুধুমাত্র এটা না যে আমি পড়াই তাই আমার পিছনে বোর্ড আছে, এটা না। হ্যাঁ, আমি পড়াই, বাট এই বোর্ডটা থাকার মেইন কারণ হচ্ছে আমি এখানে ডিজিট বসায় ক্যালকুলেশন করায় দেখব যে পশ্চিমা বিশ্ব আমাদের কাছ থেকে কত হাজার ডলার প্রতি বছর জাস্ট চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতেও পারতেছি না কীভাবে, জাস্ট একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে, সেটার নাম হচ্ছে ট্যাক্স। যেটা আমাদের ধর্ম কিংবা অ্যাকচুয়াল যে সমতাটা থাকার কথা ছিল ধনী গরিবের মধ্যে, সেটার সব থেকে বড় অন্তরায় ট্যাক্স। এটার ব্যাখ্যাটা এই ভিডিওতে আমি করার ট্রাই করবো। তো আমি একটু প্রশ্নটাতে চলে আসি, রাইট? আমার প্রশ্ন হচ্ছে এইটা যে আমরা ছোটোবেলায় শুনছি যে জাকাত হচ্ছে 2.5%, এবং এই 2.5%টা কাদের সম্পদের উপর? ধনীদের উপর, অর্থাৎ যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাদের সম্পদের 2.5% গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এটাই তো আমরা শিখে আসছি। তো আমরা যদি একটু পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, যেমন ইউএসএ কিংবা ইউকে, দেশভেদে ভিন্ন হবে, বাট এইসব দেশে কিন্তু অ্যাভারেজে প্রায় 20 থেকে 45% ট্যাক্স নেওয়া হয়। এবং বাইরে থেকে দেখলে, চিন্তা করলে এইটাই মনে হওয়ার কথা যে নাইস, এটা তো খুব ভালো একটা ইনিশিয়েটিভ, কারণ মাত্র 2.5%, ধনীদের মাত্র 2.5% সম্পদ দিয়ে গরিবদের আর কতটুকুই বা লাভ হবে। বাট লাইক পশ্চিমা বিশ্ব প্রায় 45%, মানে অর্ধেক সম্পদ নিয়ে যাচ্ছে ধনীদের কাছ থেকে, যেন গরিবরা ভালোভাবে থাকতে পারে। এটা তো ভালো, এটা তো সম্পদের সুষম বন্টন। বাট এইখানেই হইতেছে আমাদের মেইন প্যাচটা। এই ভিডিওটা শেষ করলে আমরা পুরাটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো যারা যারা এখনই ভিডিওটার কনক্লুশন জানেন, তাদেরকে যদি তারা কখনো এই কথাটা বলে থাকে যে ভাই হয়তো আপনি এই ভিডিওটাতে পশ্চিমা বিশ্বের একটা মানে লাইক ব্রেইন ওয়াশিং সিস্টেম, ট্যাক্সের এগেনস্টে কথা বলবেন, তো যদি ট্যাক্স না নেয় একটা রাষ্ট্রের আয়ের উৎস কী হবে, তাহলে আমি আপনাকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কিংবা খিলাফতের আমলটা একটু ছোট্ট করে সামারাইজ করে দেই। কয়েকটা উৎস নিয়ে কথা বললেই হবে। তো আমরা আর কি একটা গভর্নমেন্টের ইনকাম সোর্স নিয়ে কথা বলতেছি, আমাদের আদর্শ সময় যেটা মুসলমান ধর্মের বা পুরো বিশ্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা, সেটা নিয়ে একটু ছোট্ট করে ডিসক্রাইব করে ফেলে যে কী হইতো তখন, উৎস কী ছিল। 1 নম্বর উৎস ছিল, সেটা হচ্ছে জাকাত, যেটা হচ্ছে মুসলিমদের উপর প্রযোজ্য ছিল, প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। সেকেন্ড যেটা ছিল, সেটাকে বলা হয় জিজিয়া, যেটা হচ্ছে নন মুসলিমদের দেওয়া ট্যাক্স ছিল। ঠিক আছে, ট্যাক্স নন মুসলিমদের, মুসলিমদের কিন্তু ট্যাক্স না। থার্ড যেটা ছিল, সেটা ছিল হচ্ছে খারাজ, মানে জমি জমার উপরে ট্যাক্স। এরকম আরো অজস্র হচ্ছে গিয়ে মানে উৎস ছিল, যেটার প্রত্যেকটাই এখনকার প্রচলিত সিস্টেম থেকে অনেক আলাদা। এখনকার সিস্টেমটাকে যদি আপনি হারাম বলেন, তাহলে আপনি বুঝে যাবেন যে হারাম আর হালাল মানে এই সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি ছিল। তো আমরা খারাজেও যাওয়া লাগবে না, আমরা এইগুলো ব্যাখ্যা করবেন, আমরা জাস্ট এই দুইটার একটু ছোট্ট ব্যাখ্যা বুঝে নেই। জাকাতটা কি? জাকাত হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর ধরে হয়ে থাকে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি মুসলিম হয় এবং সে যদি ঋণ মুক্ত থাকেন, তাহলে তার উপর তার টোটাল সম্পদের 2.5% জাকাত হয়। একদম সহজ বাংলা। যদি এটা আমরা কৃষি জমির কথা চিন্তা করি, কৃষি ফসলের কথা চিন্তা করি, ওই ক্ষেত্রে সেচ দেওয়া হলে 5%, সেচ নিচে না দিলে যদি বৃষ্টির কারণে ফসল হয় আপনার জমিতে, তাহলে সেটা 10%। এরকম বিভিন্ন রেশিও আছে, বাট অ্যাভারেজে বলা হয় নিসাব পরিমাণ সম্পদ, যেটাকে বলা হয় বেসিক্যালি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা,
বাংলাদেশে 52.5 ভরি রূপাটা একটু বেশি কাউন্ট করে, কারণ এটা কেনা বেচা একটু ইজিয়ার আর কি আমাদের মার্কেট অনুযায়ী, ঠিক আছে। তো আমি জাস্ট সোনা দিয়ে বলতেছি 7.5 ভরি হচ্ছে গিয়ে স্বর্ণ। এইটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি প্রবাবলি 84 পয়েন্ট সামথিং গ্রাম গোল্ড হবে আর কি, ঠিক আছে। এই আর কি আমরা একটা হিসাবে যাবো দেখে এটা একটু করে রাখতেছি। তো এই পরিমাণ সম্পদ যদি একটা ব্যক্তি 1 বছর ধরে মানে 1 বছর ধরে সে লাইক ওন করতে পারে বা তার আন্ডারে থাকে যেটা অতিরিক্ত, তখন এইটার উপরে 2.5% জাকাত হয় এবং অবশ্যই তাকে মুসলমান হইতে হবে। তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে মুসলমানদের উপর জাকাত অ্যান্ড অমুসলিমদের উপরে কেন জিজিয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে। এটার খুব সুন্দর একটা লাইন আছে, সেটা হচ্ছে মুসলমানরা যারা জাকাত দেয় বা মানে মুসলমানরা বেসিক্যালি জাকাত দিচ্ছিলেন এবং তারা জিহাদের মাধ্যমে তার জীবনটাকে উৎসর্গ করতেন এবং এই উৎসর্গ করার মাধ্যমে তারা তাদের এলাকার অমুসলিমদের জীবনের নিরাপত্তা, অর্থ সম্পত্তির নিরাপত্তা, আত্মীয় স্বজনের নিরাপত্তা, এমনকি তার যে ধর্মীয় স্বাধীন বিশ্বাস আছে সেইটারও নিরাপত্তা সাধন করতে বা নিরাপত্তা দিত এই মুসলিম সম্প্রদায়। এই যে তারা যে নিরাপত্তাটা পাইল অমুসলিমরা, এই কারণে তাদেরকেও তো রাষ্ট্রের খরচে লাইক পার্টিসিপেট করা উচিত। সো সেটাকে বলা হয়তো সিকিউরিটি ফি এর অ্যারাবিক নামটাই হচ্ছে জিজিয়া। এবং অমুসলিমদেরকে কিন্তু কখনোই যুদ্ধে যাইতে উৎসাহিত করা হইতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে তার এই লাইক ইসলামিক শরিয়াটা কায়েম করছিলেন ওখানে কিন্তু মুসলমানরা মেজরিটি ছিল স্বাভাবিক এবং অমুসলিমরা মাইনরিটি ছিল। তো একটা মাইনরিটি যুদ্ধে গেলে তার কিন্তু ক্ষয় হওয়ার চান্স বেশি। দ্যাটস ওয়াই তাদেরকে উল্টা আরও সিকিউরিটি প্রোভাইড করছে ইসলাম, যে না তোমাদের যুদ্ধে আসা লাগবে না ভাই, তোমাদের বিশ্বাস পর্যন্ত আমরা রেসপেক্ট করতেছি, তোমাদের বিশ্বাসটা যেন তুমি প্রোটেক্ট করতে পারো সেই সব ধরনের সিকিউরিটি আমাদের রাষ্ট্র তোমাকে দিবে, তার বিনিময়ে ইউ প্রোভাইড মি জিজিয়া, ঠিক আছে। দ্যাটস দ্য থিং আর কি। হ্যাঁ, তো এখন এখানে খেলাটা হচ্ছে এটা যে বাংলাদেশেও কিন্তু জাকাত মানুষ দেয়, যারা মুসলমান তারা তো জাকাত দিবে, যারা অ্যাকচুয়ালি মুসলিম, যারা অ্যাকচুয়ালি আল্লাহকে ভয় করে তারা জাকাত দেয়, ঠিক আছে। কিন্তু এখানে ছোট্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই জাকাত ব্যাপারটা ছিল ফরজ, অর্থাৎ শুধুমাত্র ইসলামে ফরজ না, মানে এখনো তো ফরজ, এটা তো আজীবন ফরজ। তখন এটা অ্যাকচুয়ালি রাষ্ট্রগতভাবে ফরজ, অর্থাৎ আপনি যদি এখন একজন ট্যাক্স পেয়ার অথবা ট্যাক্সেবল ব্যক্তি হন যার ইনকামের উপর ট্যাক্স হয়, অর্থাৎ আপনার বাৎসরিক ইনকাম 3.5 লাখ টাকার উপরে হয়, আপনি যদি ট্যাক্স না দেন যেমন আপনার জেল জরিমানা অনেক কিছু হইতে পারে, ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও যারা জাকাত দিত না তাদের কিন্তু শাস্তির সুন্দর মতো ব্যবস্থা ছিল, অর্থাৎ জাকাতটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কালেক্ট হইতো। এখন কিন্তু সরকারিভাবে জাকাত কালেক্ট হয় না, জাস্ট সরকারের আন্ডারে কোনো একটা নামে মাত্র প্রতিষ্ঠান আছে যারা জাকাত নেয়, জাকাত না দিলে কারো কোনো জবাবদিহিতা নাই, ইচ্ছা। বাট তখনকার সিচুয়েশনটা এরকম ছিল, সো এটা ছিল ফরজ এবং একটা রাষ্ট্রের মেইন ইনকাম সোর্সে ছিল এই জাকাত, এই জিজিয়া। আরও বেশ কয়েকটা সোর্স আছে, যেমন তখন বিভিন্ন যুদ্ধে পার্টিসিপেট করতে হতো, তখনকার বিভিন্ন সম্পত্তির একটা হিসাব আছে, ওইখান থেকে রাষ্ট্র একটা হালাল পার্সেন্টেজ কেটে নিত এবং এইটার মাধ্যমে ধনী গরিবের সম্পত্তির একটা সুষম বন্টন হইতো, ধনীদের সম্পদে বারাকা থাকতো, যারা অসহায় তারাও কিন্তু না খেয়ে মরতো না, দুর্ভিক্ষে অ্যাটলিস্ট মারা যেত না, ঠিক আছে। তো ছিল হচ্ছে জাকাতের সিস্টেমটা, যে একটা রাষ্ট্রের ইনকাম সোর্স কেমন হইতে পারে। এখন আমরা ছোট্ট একটা হিসাব করব। তো আমরা দেখলাম যে জাকাতে 2.5% বলা হইতেছে, যেটা আমাদের পশ্চিমা বিশ্বে প্রায় 40%। তো যে প্রশ্নটা আমি প্রথমে করছিলাম যে আপনার কাছে কি মনে হচ্ছে না যে পশ্চিমা বিশ্ব তো ভালো যাচ্ছে, মানে দে আর টেকিং 40% গরিবদের জন্য, তারা ধনীদের কাছ থেকে 40% নিয়ে আসতেছে, তো জাকাতে মাত্র 2.5%, তার মানে ওরা কি আল্লাহর থেকে, আল্লাহর বান্দাকে বেশি ভালোবাসে, মানে আল্লাহ আমাদেরকে যতটা ভালোবাসে তার থেকে বেশি পশ্চিমা বিশ্বরা আমাদের ভালোবেসে ফেলছে, ভাই কি এমন করতেছে, ঘটনাটা কি? আমি যদি একটু এখানে তাকাই, এই হিসাবটা এরকম হবে যে লাইক আমি যদি বিভিন্ন ক্যারেট ভেদে ডিফারেন্ট হইতে পারে ব্যাপারটা, আমি যদি একটু গোল্ডের হিসাব চিন্তা করি, 1 গ্রাম গোল্ডের দাম আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 14,000-এর আশপাশে, মানে বিভিন্ন ক্যারেটে একটু দাম 19-20 হবে, আমি জাস্ট রাউন্ড ফিগারে চিন্তা করি। তো 1 গ্রামের দাম 14,000 হইলে 84.সামথিং গ্রামের দাম হবে, আমি হিসাব করছিলাম প্রবাবলি 12 লাখ প্লাস, হিসাব করে দেখাচ্ছি না, 12 লাখ প্লাস হবে, ঠিক আছে। তো এই 12 লাখ প্লাস হচ্ছে আমাদের মূলত 12 লাখ টাকা। 12 লাখ টাকা যদি কারো কাছে 1 বছর এক্সট্রা থাকে, সেটাকেই বলা হয় সে নিসাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর ধরে। এক্ষেত্রে সে যদি মুসলিম হয়, এক্ষেত্রে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, এক্ষেত্রে সে যদি লোনগ্রস্ত না থাকে,
তাহলে তার উপরে জাকাত ফরজ কতটুকু? 2.5%। 12 লাখের 2.5% হয় কত? 12 লাখের 2.5% হয় হচ্ছে গিয়ে 30,000 টাকা। কিন্তু আমাদের পশ্চিমা বিশ্ব বলতেছে না ভাই এর তো অনেক কম টাকা, তুমি আরো টাকা দাও। তাহলে আসলে ঘাপলাটা কোথায় একটু আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে? পশ্চিমা বিশ্বের এজেন্ডাটা কোথায়, মানে 25 থেকে মানে 20 থেকে প্রায় 45% ট্যাক্স তারা আসলে কিভাবে কার কাছ থেকে নিতেছে একটু জানার চেষ্টা করি। ট্যাক্স আসলে জিনিসটা কি, ট্যাক্সটা নেয় কিভাবে? লাইক আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি বিশ্বাস করি আপনাদের এরকম আছে যারা প্রবাসে আছেন এবং অনেক পরিশ্রম করে খাটাখাটনি করে, এবং একটা কথা আপনি প্রায়ই শুনবেন যে হয়তো সে ইউএসএতে থাকলে প্রায় 4 লাখ 5 লাখ, আপনি যেই দেশে চিন্তা করেন সৌদি আরব ইটালি যেখানেই হোক না কেন, সে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা কামাচ্ছে অনেক কষ্ট করে, কিন্তু সেই টাকাটার একটা মেজর পোর্শন তাকে ট্যাক্স আকারে দিয়ে দিতে হচ্ছে। এবং দিন শেষে দেখা যায় সে ট্যাক্সটা দেওয়ার পরে সে পরিবারের জন্য টাকা পাঠানোর পরে সে নিজেই কোনো রকম একটা তুচ্ছ জীবনযাপন করতেছে, অনেক কষ্টের জীবন কাটাতে হইতেছে। অর্থাৎ তার কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢোকার আগেই ট্যাক্সটা কেটে নিয়ে চলে যাচ্ছে। আমি কি বুঝাতে পারতেছি? এটা কিন্তু বাংলাদেশেও আছে। অর্থাৎ আপনি স্যালারি পাওয়ার আগেই আপনার অ্যাকাউন্ট থেকে ট্যাক্স কেটে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে ধনীদের ক্ষেত্রে কি হয়? যেমন আমি যে কারণে নাম নিতে পারি, আমি জাস্ট র্যান্ডমলি ইলন মাস্কের কথা বলতেছি। মনে করেন ইলন মাস্ক ট্যাক্স কিভাবে দেয়? ইলন মাস্কের সম্পত্তি কয়েকশো বিলিয়ন ডলার, আমি হিসাবের সুবিধার্থে বলতেছি, ওনার কাছে এখন 100 বিলিয়ন ডলার আছে। তার কাছে 100 বিলিয়ন ডলারের সম্পদের মালিক সে। তো আপনার কাছে অবশ্যই এটা মনে হওয়ার কথা যে ইলন মাস্ক হয়তো অনেক বেশি ট্যাক্স দেয়, বাট এটা আমরা সবাই জানি ইলন মাস্ক ট্যাক্স দেয় কয় টাকা? $0। তো সবাই হয়তো জানি, আমরা আজকে একটু একটা ব্যাখ্যাটা দেখব এবং এখানে আসল ফাঁদটা আমরা খোঁজার চেষ্টা করব যে আসলে পশ্চিমা বিশ্ব চাইতেছে এটা কি, কিভাবে আমাদের ইনকাম 1 টাকা হইলেও সেটা হারাম হয়ে যাচ্ছে। একটু খেলাটা দেখি। সে ট্যাক্স দিচ্ছে $0। সো খুবই অ্যালার্মিং একটা বিষয়, কিভাবে সম্ভব সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কেমনে? কারণ তার ধরে নিচ্ছে যে 100 বিলিয়ন ডলার সেটা কিন্তু আসলে তার কোনো লিকুইড ক্যাশ না। অর্থাৎ আপনি কালকেই গেলে তার কাছে লিকুইড ক্যাশ 100 বিলিয়ন ডলার দেখবেন না। তার বিভিন্ন কোম্পানি আছে, টেসলা আছে, স্পেসএক্স আছে, এগুলোর বিভিন্ন শেয়ারের মালিক সে। বুঝাইতে পারতেছি? শেয়ারের মালিক। এগুলো হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুইটাই পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ আপনিও চাইলে প্রপার অ্যাকাউন্ট থাকলে এখানে শেয়ার কিনতে পারেন। বাট কোম্পানিটা কেন ইলন মাস্কের? কারণ ইলন মাস্ক মেজরিটি শেয়ার ওন করেন, দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট। তো তার টেসলার শেয়ারের দাম 100 বিলিয়ন ডলার। এখন যেহেতু এই জিনিসটা লিকুইড নাই, শেয়ার মার্কেটে আছে, দ্যাটস ওয়াই তার উপর কিন্তু ট্যাক্স গভর্নমেন্ট চাইলেও নিতে পারে না। একটা প্রশ্ন আসে যে তাহলে ইলন মাস্ক কি গাড়ি বাড়ি করে না? গাড়ি বাড়ি কি কিনে না? অবশ্যই কিনে। তাহলে ধরে নিচ্ছি তার এখন একটা $1 মিলিয়ন গাড়ি লাগবে, $1 মিলিয়ন একটা তার গাড়ি লাগবে। সে টাকাটা কিভাবে পাবে? সে কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা ব্যাংক কিংবা কোনো একটা অর্গানাইজেশনের কাছে যে বলে যে ভাই আমার 1000 টেসলার শেয়ার রেখে দাও, তুমি এটাকে বন্ধক হিসেবে রাখো, বন্ধক হিসেবে রেখে আমাকে $1 মিলিয়ন দাও, আমি একটা গাড়ি কিনবো, দ্যাটস ইট। সো সে কি করলো? বন্ধক রাখছে শেয়ার কিন্তু বিক্রি করে নাই, বন্ধক রাখছে। আমরা যখন একটা জমি বন্ধক রাখি, আমরা কিন্তু জমি বিক্রি করি না। এটাকে বলে যে আমি যদি টাকা পে করতে না পারি তাহলে জমিটা দিয়ে দিতে হবে। তো সে 1000টা শেয়ার বন্ধক রেখে $1 মিলিয়ন উঠাইলো। যেটা কি সেটা হচ্ছে মূলত লোন। আমরা জানি লোনের উপরে কখনো কোনো ট্যাক্স সম্ভব না। অর্থাৎ সে এখানে 1 মিলিয়ন না, সে যদি $100 বিলিয়ন লোন নেয় এটার উপরে কিন্তু ট্যাক্স দেওয়া পসিবল না। তার মানে এখন পর্যন্ত সে কিন্তু গাড়ি কিনে ফেলছে, বাড়ি কিনে ফেলছে, জাহাজ কিনে ফেলছে, দুনিয়া কিনে ফেলছে, বাট তার এখনো ট্যাক্স প্রযোজ্য হয় নাই। গেল 0% ট্যাক্স, কারণ এটা লোন। তাহলে ভাই লোনটা তো পে করবে, হ্যাঁ লোন পে করো, সমস্যা নাই। লোন পে করতে গেলেও তো সে ঋণ মুক্ত হচ্ছে, সে তো গরিব, তার তো টাকা নাই, সে তো লোন মুক্ত হচ্ছে, তাহলে সে কেন ট্যাক্স দেবে? ট্যাক্স দেওয়ার কথা না। যতক্ষণ পর্যন্ত জিনিসটা লোনের আশপাশ দিয়ে যাচ্ছে ট্যাক্স তো হবে না। ইলন মাস্ক 0% ট্যাক্স দিচ্ছে, ভাই ঠিক আছে ভালো কথা, সে নিলে 0% ট্যাক্স দিচ্ছে, বাট তার কোম্পানি তো ট্যাক্স দেয়। ভাই আপনি কেমনে কথাটা বলতে পারলেন? না ভাই কোম্পানি ট্যাক্স দেয় না। যদি এটা বলি তখন কেমন দাঁড়াবে? আমি জাস্ট এই জায়গাটা একটু ব্যাখ্যা করে দিই। ট্রাস্ট নামের একটা শব্দ আছে, ট্রাস্ট এটা অর্থ বিশ্বাস। ট্রাস্ট কোনো প্রতিষ্ঠানের নাম না, ট্রাস্ট একটা কনসেপ্ট, একটা কোম্পানির টাইপের নাম। মানে জিনিসটা এরকম না যে এই ঘটনার পরে আপনি ট্রাস্ট দেখলেই বলবেন এটা খারাপ, এরকম না। ট্রাস্ট একটা অর্গানাইজেশনের টাইপের নাম।
বুঝতে পারতেছে? লাইক ধরেন খাবারের দোকান একটা টাইপ, পিৎজার দোকান একটা টাইপ, রাইট? সো ট্রাস্ট একটা টাইপের নাম। ট্রাস্টটা কি? মনে করেন ইলন মাস্ক কি করলো, এই টেসলার আন্ডারে একটা টেসলা ট্রাস্ট এরকম নাম একটা খুললো, ঠিক আছে, সামথিং কিছু একটা খুললো, যেটার উদ্দেশ্য কি? যেটার উদ্দেশ্য হচ্ছে সে তো অনেক বড় দিলদার মানুষ, সে হচ্ছে অনেক মানুষকে হইতেছে সেবা করে, রাস্তাঘাটে বের হয়, কোনো জায়গায় কোনো পথশিশু দেখলে সেবা করে, কুকুরকে হচ্ছে খাবার খাওয়ায় দেয়, কুকুর ব্যথা পেলে ঠিক করে, হসপিটালে যায়, এই কাজগুলো করে। অর্থাৎ সে এক কথায় জনসেবা করে, অর্থাৎ মানবতার ফেরিওয়ালা, যেটাকে আমরা বাংলা হিসাবে বলি মানবতার ফেরিওয়ালা। এখন সে কি করলো, এই টেসলাকে, যেহেতু টেসলার ট্রাস্ট আছে, তো সে বললো যে ভাই আমি মানবতার ফেরিওয়ালা হব, তা আমার আসলে ভাই 1 কোটি টাকা লাগবে, আমি এই লোক খাওয়াবো, একটা সামথিং ডিটেলস সে বানাইলো তার লয়ারকে দিয়ে। এখন এই টেসলার আজকের ইনকাম সে $1 মিলিয়ন। এখন $1 মিলিয়ন যদি সে নিজের পকেটে নিতে যায় তাহলে তো ট্যাক্স দেওয়া লাগবে, তাহলে সে কি করলো, এই $1 মিলিয়ন আস্তে করে ধরে নিয়ে এই টেসলা ট্রাস্টের মধ্যে ফেললো। কারণ কি? কারণ সে তো সেবা করতেছে। মানবতার ফেরিওয়ালা কি ট্যাক্স দিবে? না, তার তো কোনো ট্যাক্স নাই, সে তো সেবা করতেছে। দ্যাটস ওয়াই তার কিন্তু এইখানেও কোনো প্রকারের ট্যাক্স দিতে হইলো না। অ্যান্ড দিন শেষে বাকিটুকু আপনি জানতেছেন, সে কোনো কুকুরকেও যে সেবা করে নাই, সে কোনো মানুষেরও পাশে দাঁড়ায় নাই, সে কোথাও যায় না, সেইটা নিয়ে হয়তো গাড়ি বাড়ি কিনা বিন্দাস চলতেছে। ইলন মাস্ক একটা প্রতীকী নাম, বাট এরকম ইলন মাস্ক আপনার আশপাশে অনেক আছে। তার মানে এখন পর্যন্ত কিন্তু তার কোম্পানিও কোনো একটা সিঙ্গেল ট্যাক্স দিল না। জিনিসটা আরেকটু জটিল করে এইবার একদম ছিঁড়ে যাবে সব কিছু, একদম জাস্ট লাস্ট লাইন, মানে এই প্রোপাগান্ডাটা আমি জাস্ট বুঝাবো আর কিছু না। তারপরে আর কি আমি আমার ব্যাখ্যাতে আসবো আর কি, যে ট্যাক্সটা আসলে চাইতেছি কি, এটার পরে হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে একদম। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে প্রবাসী আছেন। প্রবাসীরা অনেক কষ্ট করেন, কষ্ট করার পরে তাদের কষ্টার্জিত টাকাটা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন, বাংলাদেশে পাঠান, জাস্ট কিছু না। সে যখন 10 লাখ টাকা বাংলাদেশে পাঠাইতে যায়, তখন ওই দেশের গভর্নমেন্ট তাকে বিভিন্ন প্রশ্ন করে, এত টাকা তুমি কোথায় পাইলা? 1, 2 হইতেছে তুমি কি ট্যাক্স দিছো, 3 হইতেছে ভাই বেশি টাকা দিস না, তাহলে কিন্তু মানি লন্ডারিং এর কেস করব, একদম 20 বছর তোমার কারাদণ্ড হয়ে যাবে, একদম যাবজ্জীবন 12 বছরের কারাদণ্ড। খুব প্যারা না? মানে সে তার নিজের ঘাম ঝরায় একটা টাকা ইনকাম করছে, সেই 2টা টাকা সে একটু দেশে পাঠাবে, তাকে টাকাটা দিচ্ছে না, তাকে পাঠাতে দিচ্ছে না ভাই টাকাটা। মানি লন্ডারিং এর ঝামেলা, ট্যাক্স ঝামেলা করবে, তখন সে কি করে, বাধ্য হয়ে কোনো একটা হুন্ডির ইউজ করে। বাট কেউ কেউ অনেক কষ্ট করে হইলো দেশের উন্নতির জন্য সে যেটা করে, দেশের সিস্টেম লিগাল থ্রুতে টাকাটা পাঠায়। হ্যাঁ, এটাতে আমরা লাভবান হই, তাদের উপরেই আমরা চলতেছি, ঠিক আছে। বাট খেলাটা আমি একটু বলি, সেটা হচ্ছে এটা, তার প্রবলেমগুলোকে আমি একটু ফাইন্ড আউট করি। সেটা হচ্ছে একটা মানি লন্ডারিং, ঠিক আছে, মানি লন্ডারিং এর একটা কেস হওয়ার চান্স থাকে, এটা 1। 2 হইতেছে একটা আননেসেসারি ট্যাক্সের অ্যামাউন্ট। তো আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো সবার জন্য প্রযোজ্য, আসলে সবার জন্য প্রযোজ্য না। কিভাবে? খেয়াল করি আবারও, লাইক টেসলা। তো সে টেসলা হইতেছে এই মুহূর্তে ইউএসএতে আছে ধরে নিচ্ছে, তো প্রবাসীও আমাদের ইউএসএতে আছে, জাস্ট এগুলো সব প্রতীকী ব্যাপার স্যাপার আর কিচ্ছু না। তারা টাকা পাঠাবে বাংলাদেশে। তো যেহেতু সে প্রবাসী, সে যখন বাংলাদেশে টাকা পাঠাতে যাচ্ছে, তাকে একটা হাই ইনকাম ট্যাক্স দিয়ে যেতে হচ্ছে, বিশাল বিশাল প্রসেস, দেন আর কি লন্ডারিং এর ঝামেলা বিশাল, মানে খুব মানে একদম রাষ্ট্রদ্রোহী নামটাম এরকম কিছু ব্যাপার স্যাপার তার ফেস করা লাগতেছে। বাট যখন টেসলা চিন্তা করতেছে, লাইক ধরো টেসলার মালিক হচ্ছে ইলন মাস্ক, ইএম লিখলাম, ও চাচ্ছে 10 লাখ না, সে চিন্তা করতেছে 10,000 কোটি টাকা পাঠাবে। 10,000 কোটি টাকা পাঠানোর জন্য সে খুব সহজ সিম্পল একটা কাজ করতেছে। কাজটা কি? কাজটা হচ্ছে সে বাংলাদেশে টেসলারই একটা সিস্টার কোম্পানি খুললো, অর্থাৎ টেসলা হচ্ছে মাদার কোম্পানি, টেসলা বিডি হইতেছে তার একটা সিস্টার কোম্পানি। এখন এই টেসলা সিস্টার কোম্পানি মানে টেসলা বিডি যেটা, ও বললো যে ভাই আমি তো বাংলাদেশে মানুষকে সেবা করতে পারতেছি না, অপারেশন দিতে পারতেছি না, আমার তো কিছু টাকা লোন লাগতো, আমার 10,000 কোটি টাকা লোন লাগতো। সো এখন টেসলা কি করলো, সাথে সাথে 10,000 কোটি টাকা লোন টেসলা বিডিকে দিয়ে দিল। যেহেতু এটা লোন, এটা ট্যাক্সেবল না, অর্থাৎ কোনো ট্যাক্স তার দেওয়া লাগলো না। 1, 2 নাম্বার কথা, যেহেতু এখানে কোম্পানি টু কোম্পানি ট্রানজ্যাকশন হচ্ছে, কোম্পানি টু কোম্পানি ট্রানজ্যাকশনে কোনো লিমিট থাকে না, অর্থাৎ আপনি চাইলে পুরো দুনিয়া এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে দিতে পারেন যদি আপনি কোম্পানির মালিক হয়ে থাকেন। অর্থাৎ এটা মানি লন্ডারিংও হচ্ছে না। কিন্তু টাকা কি আসলে কোম্পানি পাইলো? এই কোম্পানির মালিকও তো ইলন মাস্ক ছিল, এই কোম্পানির মালিকও তো ইলন মাস্ক ছিল।
অর্থাৎ জাস্ট বিকজ তার কোম্পানি খোলার মতো হ্যাসেল নেওয়ার সাহস ছিল, তার ওই পরিমাণ টাকা ছিল, একটা কোম্পানি খোলা তো চারটাখানি কথা না, রাইট? সো এই হ্যাসেলগুলো, এই টাকাটা, মেন কথা তার টাকা ছিল দেখে সে 10,000 কোটি টাকা একটা অ্যাপ দিয়ে এক ক্লিকে পাঠাইতে পারে, কেউ প্রশ্ন করতে পারবে না, ট্যাক্সও নিতে পারবে না। বাট একটা প্রবাসী জাস্ট বিকজ তার কাছে টাকা নাই দেখে সে ট্যাক্স, মানি লন্ডারিং সব কিছু ফেস করতেছে। বুঝতে পারতেছি? যে লোকটা অনেক কষ্ট করে 2টা টাকা কামাচ্ছে দেশের বাইরে, তার ইনকাম থেকে 40 থেকে 50%, কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে, আমি জানি আপনারা রিলেট করতে পারতেছেন, প্রায় অর্ধেক ইনকাম দেশ নিয়ে, গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে গরিবদেরকে বিলাবে বলে। ভালো কথা, তাহলে ভাই আপনি ইলন মাস্কের অর্ধেক নিচ্ছেন না কেন? সমস্যাটা কি? আমাদেরকে এটা বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে তারা সিস্টেম ফাঁকি দিচ্ছে, ইলন মাস্ক খারাপ মানুষ, সেই সিস্টেম ফাঁকি দিচ্ছে না। আমাদের মতো এত মানে নর্মাল হৃদয়ের মানুষ যদি এটা বুঝা ফেলায় যে ভাই ভালো কথা, কোম্পানি টু কোম্পানি গেছে তাই আপনি কোনো পার্সেন্টেজ কাটলেন না, কিন্তু কোম্পানি তো আর আকাশের আন্ডারে নাই, তাই না? মানে আকাশ তো কোম্পানির মালিক না, কোম্পানির মালিককে ব্যক্তি। তো টাকা তো ব্যক্তির তো ব্যক্তিই গেল, টাকাটা তো ব্যক্তি টু ব্যক্তিই গেল। তো যখন উনি করতেছিলেন, এই লোকটা গরিব দেখে আপনি তার এত হেসেলে ফেললেন, এই লোকটারে ফেললেন না জাস্ট বিকজ তার টাকা আছে? তাহলে আমরা কি কোনো একটা লাইনে পৌঁছাইতে পারতেছি? আসলে আমি আপনাকে একটু ধরাই দিই, আপনি কি ভাবছেন আমিও সেটাই ভাবতেছি। দেখেন, জাকাতের উদ্দেশ্য ছিল যেন ধনীর সম্পদ ডিস্ট্রিবিউটেড হয়ে যায় অসহায়, গরিব এরকম মানুষের মধ্যে, এবং এখানে প্রায় 8টা ক্যাটাগরির লোক আছে যাদের মধ্যে জাকাতটা ডিস্ট্রিবিউট করা জায়েজ আছে। ঠিক আছে, এটা ছিল জাকাতের উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ধনীর সম্পদে যেন বারাকা আসে, তার সম্পদটা যেন অসহায়দের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ঠিক আছে, যেন সমাজে একটা ইকুয়ালিটি থাকে, এমন যেন না হয় যে কেউ সব খায় ফেলতেছে আর কেউ না খায় মরতেছে। ট্যাক্সের উদ্দেশ্য কি আসেন আমরা একটু বুঝি। ট্যাক্স কি হইলো? এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছেন যে ট্যাক্স কিন্তু ধনীরা দেয় না ভাই, ট্যাক্স কিন্তু ধনীরা দেয় না, ট্যাক্স দেয় কারা? গরিবরা। তো এখানে টার্গেটটা হচ্ছে গরিবের সম্পদ কার হাতে যাবে ভাই বলেন তো? ধনীর হাতে। অর্থাৎ আপনি হয়তো জানেনও না, আপনি হয়তো বুঝতেছেনও না, কিন্তু লিটারালি ট্যাক্স হচ্ছে জাকাতের এক্স্যাক্টলি উল্টা সিস্টেম। জাকাত যেখানে চাইছিল ধনীর সম্পদে বারাকা আসুক, ধনীর সম্পদ আরো সুন্দর হোক, পবিত্র হোক, গরিবের যেন টাকাটা থাকে অ্যাটলিস্ট চলার, যে হকটা তার ধনীর সম্পদে ছিল, জাকাত মেক শিওর করছে যেন ধনীর সম্পদটা ডিস্ট্রিবিউটেড হয়। আর ট্যাক্স মেক শিওর করতেছে যেন এই গরিবের সম্পদটা ডিস্ট্রিবিউট হয়ে যাদের আরো টাকা আছে তার কাছে চলে যাক। কোম্পানির মালিকরা খালি টাকা নিয়ে বসে থাকবে আর এমপ্লয়িরা তো কোনো মানুষ না। অর্থাৎ তাদের সিস্টেমের একটা কোর পার্ট, সেটা কি? গরিব যেন আরো গরিব হয়, ধনী যেন আরো ধনী হয়। এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের একটা এজেন্ডা। এবং আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা কেন করতেছে, উদ্দেশ্যটা কি? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। আপনি এই ভিডিওটা দেখতেছেন কেন? আপনি কি এক্সপেক্ট করতেছেন যে আপনাকে একটু আগে বাসায় অফিস থেকে যে রিক্সাওয়ালা আঙ্কেলটা নিয়ে আসছে উনি এই ভিডিওটা দেখবেন? দেখবেন না। না দেখার কারণ কি ভাই? কারণ ওনার 3 বেলা ভাত খাইতে কষ্ট হচ্ছে, ওনার এখন এটা নিয়ে ভাবারই চান্স নাই, ভাবারই সময় নাই। কে ভাববে? তার কাছ থেকে এই চিন্তা করা, তার কাছ থেকে ভাবার অধিকার, তার কাছ থেকে ইসলাম, দিন, রিয়েলিটি, এইটাকে মুক্তভাবে যে সে ভাববে, সে ভাবার অধিকারটা কেড়ে নিছে আমাদের কি? ডেমোক্রেসি, ফ্রিডম, তারপরে আর কি সমতা, এটা জাস্ট কেড়ে নিচ্ছে। কিভাবে কাটছে? তাকে অনেক বেশি গরিব বানায়। অর্থাৎ আপনার যখন টেনশন যে কালকে আমাকে এতটুকু রিক্সা চালাইতে হবে, তা নাহলে আমি ভাত খাইতে পারবো না, তখন তো অবভিয়াসলি আপনি ট্যাক্স আর জাকাতের ভিডিও দেখবেন না। এইটাই তারা করতেছে বারবার। এই যে বলতেছিলাম যে আমি সেদিন ভিডিওটা বানালাম যে এই কটা প্রবলেম আছে, এতগুলো কমেন্ট কেন আসলো যে তারা জানতোই না ব্যাপারটা? এটার কারণ কি? কারণ সিস্টেমটা তাকে ভাবার মতো সময় দিচ্ছেই না। এই পশ্চিমা আগ্রাসন চাচ্ছেই না যে আপনি এটা নিয়ে চিন্তা করেন, ভাবার সময় রাখেন। 2 রাকাত নামাজ পড়ারও টাইম আপনার থাকে না, চিন্তা করেন কোথায় যাচ্ছি। সো আই গেস আপনারা বুঝতে পারছেন যে জাকাতকে নিরসনের জন্য কিরকম একটা খুব পাওয়ারফুল, কতটা পাওয়ারফুল একটা সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভেটেড আছে। আর এটার সমাধান কি? সেটার সমাধান আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটা একটা ওপেন এন্ডেড ডিসকাশন থাকলো, যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। অ্যান্ড আমার ছোট্ট জ্ঞান থেকে হয়তো বা কোনো একদিন আমি একটা সমাধান দেওয়ার চেষ্টাও করতে পারি, যদি সেই পরিমাণ তৌফিক মহান আল্লাহ আমাকে দেন। অবশ্যই সমাধানটা আমি জানি দেখেই কথাগুলো বলছি, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি।
কিন্তু পশ্চিমারে গিয়েছে তো আমরা পারতেছি না। হয়তো ইমাম মাহাদি পর্যন্ত ওয়েট করতে হবে, অথবা আমরাই হয়তো কোনো একটা স্টেপ নিতে পারবো ইনশাআল্লাহ কোনো একদিন। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। এই ভিডিওগুলো আপনি চাইলেই ডাউনলোড করে আপনার ফ্রেন্ডদেরকে দেখাইতে পারেন বা আপনি নিজেও ব্যবহার করতে পারেন। তবে আমি রিকোয়েস্ট করব এটাকে যেন কোনোভাবে কোনো ব্যবসায়িক স্বার্থে ইউজ করা না হয়, কারণ আমার চ্যানেলের কোনো ভিডিওই কিন্তু মনিটাইজেশনের আন্ডারে পড়ে না, কারণ ওই জিনিসটাও খারাপ এবং ওইটা নিয়েও কোনো একদিন কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।